সন্ধ্যার শেষ আলোয় যখন বাসর ঘরের জানালা দিয়ে আবছা চাঁদ দেখা যাচ্ছিল, তখন ঈশিতা নিজের শাড়ির কুচিগুলো ঠিক করতে করতে গভীর শ্বাস নিলেন। এটি তার জীবনের দ্বিতীয় বাসর, আর এই ঘরের প্রতিটি মুহূর্ত, প্রতিটি নীরবতা যেন তার প্রথম ব্যর্থ বিবাহের 5 বছরের ভার বয়ে নিয়ে আসছিল। বাইরের লোকের চোখে ঈশিতার জীবন ছিল নিখুঁত, সুন্দরী, শিক্ষিতা, প্রতিষ্ঠিত। কিন্তু 5 বছর আগে যে তাসের ঘর ভেঙে গিয়েছিল, তার কারণটি ছিল একটাই: মাতৃত্বের স্বাদ না পাওয়া। সন্তান না হলে বংশ রক্ষা হবে কি করে ঈশিতা? প্রথম স্বামী অভিরূপের এই কঠিন কথাগুলো আজও তার কানে বাজে। সমাজের চোখে একজন নারীর পূর্ণতা নাকি শুধুমাত্র মাতৃত্বে, আর এই অপূর্ণতাই তাকে ডিভোর্সের কিনারায় এনে দাঁড় করিয়েছিল। এখন তিনি আবার বসে আছেন এক নতুন সম্পর্কে। অর্ণব তার থেকে 1 বছরের ছোট। মাত্র 1 বছরের ব্যবধান হলেও সমাজের কানাকানি ফিসফিস করে চলেছিল, আহা, ছেলেটা তো বউয়ের চেয়েও ছোট। এই ধরনের মন্তব্যগুলো ঈশিতার মনে একটা কাঁটা হয়ে বিঁধেছিল। বাসর ঘরের চৌকাঠে পা রাখার আগে থেকেই তার মনে এক ধরনের ক্লান্তি আর সংশয় বাসা বেঁধেছিল। এই সম্পর্ক কি সমাজের চাপ সামলাতে পারবে? অর্ণব কি তাকে শুধুমাত্র একজন সন্তান ধারণের যন্ত্র হিসেবে দেখবে না? দরজা খুলে অর্ণব যখন ঘরে ঢুকলো, তখন ঈশিতার হৃদস্পন্দন দ্রুত হলো। তার মুখে ছিল সহজ হাসি, হাতে ছিল 2টি কফির মগ। সারাদিনের ধকলে নিশ্চয়ই খুব ক্লান্ত ঈশিতা, এক চুমুক কফি হলে কেমন হয়? অর্ণবের কণ্ঠস্বর ছিল শান্ত ও আন্তরিক, কোনো প্রকার প্রত্যাশার চাপ তাতে ছিল না। ঈশিতা অবাক হয়ে মগটা নিলেন। তার প্রথম বাসর রাতে স্বামী ঘরের আলো নিভিয়ে অপেক্ষা করেছিলেন, যেখানে শারীরিক ঘনিষ্ঠতা ছাড়া অন্য কোনো আলাপচারিতার সুযোগ ছিল না। কিন্তু অর্ণব যেন একটা নতুন রীতির সূচনা করল। দুজনে পাশাপাশি বসলেন। কফির উষ্ণতা হাতে আরাম দিচ্ছিল, কিন্তু ঈশিতার মনের বরফ গলেনি। তিনি ইতস্তত হয়ে বললেন, অর্ণব, তুমি কি আমার আগের সম্পর্কে কথা নিয়ে কিছু জানতে চাও? অর্ণব কফির মগে চুমুক দিয়ে ঈশিতার দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল গভীর মমতা। না, চাই না, কারণ তুমি আমার পাশে এসে বসেছো। তোমার অতীত তোমাকে আজকের দিনে নিয়ে এসেছে। তবে যদি তুমি বলতে চাও, আমি মন দিয়ে শুনব। ঈশিতা সাহস পেলেন। তিনি অকপটে তার প্রথম স্বামীর প্রত্যাশা, সন্তান ধারণের ব্যর্থতা এবং সমাজের তির্যক মন্তব্যের কথা বললেন। বলতে বলতে তার চোখ ছলছল করে উঠল। আসলে আমার ভয় হয় অর্ণব, ভয় হয় এই ভেবে যে তুমিও হয়তো কোনোদিন সন্তান না হওয়ার জন্য। ঈশিতা কথা শেষ হওয়ার আগেই অর্ণব তার হাতটা আলতো করে ধরল। শোনো ঈশিতা, অর্ণব শুরু করলো। আমার গলার স্বরে ছিল এক দৃঢ়তা যা ঈশিতাকে এক মুহূর্তে শান্ত করে দিল। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে, তোমার অস্তিত্বকে। বিয়েটা আমার কাছে শুধু বংশরক্ষা বা জৈবিক প্রয়োজন নয়, এটা একটা গভীর মানসিক চুক্তি, যেখানে দুজন মানুষ একে অপরের জীবনে শক্তি আর শান্তি নিয়ে আসে। আমাদের ভালোবাসার ভিত্তি যদি শুধুমাত্র একটা সন্তানের ওপর দাঁড়িয়ে থাকে, তবে সেই ভিত্তি দুর্বল। আসল সম্পর্ক তৈরি হয় দুজনের মনের মিলনে, একে অপরের প্রতি সম্মান আর ভরসার মাধ্যমে। অর্ণব কফির মগটা টেবিলের ওপর রেখে ঈশিতার দিকে একটু ঝুঁকে বসলো। আমার কাছে তুমি সব থেকে বড় সম্পদ। যদি আমরা কোনোদিন সন্তান নাও পাই, তাতে কি আসে যায়? আমরা দুজন মিলে একটা পৃথিবী তৈরি করব, যে ভালোবাসার আলো আমরা একে অপরকে দেব, সেটাই আমাদের সম্পর্কের বংশরক্ষা। অর্ণবের কথাগুলো ঈশিতার কাছে কেবল সান্ত্বনা ছিল না, ছিল এক গভীর শিক্ষামূলক বার্তা। এই কথাগুলো যেন সমাজের সেই সকল ভ্রান্ত ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছিল, যেখানে একটি সম্পর্ককে তার ফল বা উপযোগিতার নিক্তিতে মাপা হয়। অর্ণব এরপর নিজের জীবনের একটি ঘটনা বলল। আমার মা বাবার বিয়ে হয়েছিল অনেক দেরিতে। তারা চেয়েছিলেন, কিন্তু সন্তান হয়নি। জানো, আমার মা প্রায় ভেঙেই পড়েছিলেন। কিন্তু বাবা একদিন মাকে বলেছিলেন, আমাদের তো 2টো হাত আছে, আমরা নিজেরা নিজেদের যত্ন নিতে পারি, তাহলে আর একটা ছোট্ট মানুষকে আনার দরকার কেন?
যদি আমরা নিজেরা নিজেদের জীবনটাকেই আনন্দে ভরিয়ে দিতে না পারি? তারা এরপর নিঃসন্তান দম্পতিদের নিয়ে কাজ করার একটি সংস্থার সাথে যুক্ত হন এবং নিজেদের জীবনে নতুন অর্থ খুঁজে পান। কয়েক বছর এভাবেই কাটানোর পর একদিন গভীর রাতে মা বাবাকে বললেন, আমাদের ঘরে যদি একটা ফুটফুটে কেউ আসে, যাকে আমরা মন ভরে ভালোবাসতে পারি, রক্ত সম্পর্ক না থাকলেও শুধু ভালোবাসার টানে যদি কেউ আসে, তাহলে কেমন হয়? সেই রাতে তারা সিদ্ধান্ত নিলেন। তারপর তারা আমাকে দত্তক নেন। আমার মা বাবা আমাকে কখনোই জৈবিক সন্তান হিসেবে নয়, বরং ভালোবাসার বন্ধনের প্রতীক হিসেবে দেখতেন। তারা শিখিয়েছিলেন, একটি পরিবার তৈরি হয় মন থেকে, রক্ত থেকে নয়। সন্তানের অভাব সম্পর্ককে শেষ করে দেয় না, বরং নতুন ধরনের ভালোবাসার পথ দেখায়। তারা পরে নিঃসন্তান দম্পতিদের নিয়ে কাজ করার একটি সংস্থার সাথে যুক্ত হন এবং নিজেদের জীবনে নতুন অর্থ খুঁজে পান। অর্ণব হাসল। আমি এই বিশ্বাসে বড় হয়েছি ঈশিতা। একটি সম্পর্ক সফল হওয়ার অর্থ এই নয় যে তাকে সমাজের সব ছাঁচে ফিট হতে হবে। সফল সম্পর্ক সেটাই যা দুজনকে স্বাধীনভাবে বাঁচার সুযোগ দেয়, একে অপরের স্বপ্ন পূরণে সাহায্য করে। আর তোমার বয়স নিয়ে যে সংশয়, সেটাও হাস্যকর। 1 বছরের ব্যবধান দিয়ে কি ভালোবাসা বা দায়িত্ববোধ মাপা যায়? তুমি আমার চেয়ে অভিজ্ঞ, তুমি আমার জীবনের পরামর্শদাতা হতে পারো, আর আমি তোমার পাশে থাকতে পারি, তোমার সকল স্বপ্ন আর সংগ্রামের সঙ্গী হয়ে। প্রেম কোনো বয়স বা অঙ্কের হিসাব বোঝে না। ঈশিতা বিস্ময়ে নির্বাক হয়ে অর্ণবকে দেখছিলেন। এটি সেই বাসর ঘর যা তিনি আশা করেননি, যেখানে শারীরিক নৈকট্যের আগে এসেছিল মানসিক বোঝাপড়া, যেখানে অতীতকে মুছে ফেলার বদলে তাকে গ্রহণ করার মন্ত্র শেখানো হলো। অর্ণব তাকে ভালোবাসার প্রকৃত অর্থটি শেখাচ্ছিল। ভালোবাসা হলো গ্রহণ করা শর্তহীনভাবে। কথাবার্তা, হাসি ঠাট্টা আর গভীর আলোচনায় কখন যে রাত শেষ হলো ঈশিতা টেরই পেলেন না। বাইরের আকাশ যখন ফর্সা হচ্ছে, তখন ঈশিতা অর্ণবের বুকে মাথা রাখলেন। তিনি অনুভব করলেন, এই মানুষটি শুধু আমার স্বামী নয়, তার আত্মার বন্ধু, তার শিক্ষক। তিনি শেখালেন, একটি সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য সমাজের অনুমোদন বা প্রথাগত সাফল্য জরুরি নয়। জরুরি হলো পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস আর একে অপরের প্রতি সংবেদনশীলতা। প্রথম স্বামীর ব্যর্থতা তাকে যা শিখিয়েছিল, অর্ণবের নিঃশর্ত প্রেম ও বোঝাপড়া তা মেরামত করল। ভোরের নরম আলো জানালা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করল। ঈশিতা মাথা তুলে অর্ণবের দিকে তাকালেন। তার চোখে এখন আর কোনো সংশয় ছিল না, ছিল গভীর কৃতজ্ঞতা আর নতুন জীবনের উজ্জ্বল প্রত্যাশা। অর্ণব ঈশিতার কপালে আলতো করে চুমু খেলো। এই শান্তি আর এই শিক্ষাই আমাদের সম্পর্কের ভিত্তি হবে ঈশিতা। আমাদের গল্পটা আমরা লিখব, যেখানে ভালোবাসাই হবে শেষ কথা। ঈশিতা অর্ণবের বুকে মাথা রেখে স্থির হয়ে রইলেন। ভোরের নরম আলোয় তার চোখে আর কোনো দ্বিধা ছিল না, ছিল শুধু কৃতজ্ঞতা। এই মানুষটি এক রাতে তার জীবনের সব কাঁটা তুলে দিয়েছিল। তিনি গভীরভাবে অনুভব করলেন, এই সম্পর্কের ভিত্তি পাথর দিয়ে গড়া, যা কোনো সামাজিক চাপ বা প্রথাগত ধারণা নড়াতে পারবে না। ঈশিতা মৃদু হেসে বললেন, আমি বিশ্বাস করি অর্ণব, কিন্তু এই যে তুমি তোমার বাবা মায়ের শিক্ষা আর তোমার নিজের জীবন দিয়ে আমার সব ভয় দূর করলে, এই কথাগুলো কি আমাদের পরিবার বা সমাজ সহজে মেনে নেবে? তারা তো আজও সন্তান আর বয়স নিয়েই কথা বলবে। আমাদের সামনে আরও অনেক কঠিন পথ বাকি। অর্ণব আলতো করে ঈশিতাকে সরিয়ে তার চোখের গভীর দৃষ্টি রাখল, আর চোখ ছিল দৃঢ় প্রত্যয়। আমি জানি ঈশিতা, বাইরের যুদ্ধটা এই বাসর রাতের চেয়েও কঠিন, কিন্তু মনে রাখবে, এই রাতে আমরা ভালোবাসার যে চুক্তি করেছি তা অক্ষয়। আমি তাই শুধু ভালোবাসার কথা নিয়ে তোমার কাছে আসিনি। আমার একটা পরিকল্পনা আছে, একটা নতুন স্বপ্ন, যা আমাদের সম্পর্ককে আরও মজবুত করবে এবং প্রমাণ করবে যে ভালোবাসার কোনো গণ্ডি নেই। ঈশিতা আগ্রহ ও কৌতূহল নিয়ে অর্ণবের দিকে তাকালেন। কি পরিকল্পনা?
অর্ণব মুচকি হেসে ঈশিতার হাতটা ধরল। তাদের কফি অনেক আগেই ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু তাদের মনের উষ্ণতা ছিল তীব্র। সে বলল, তুমি যখন প্রথমবার ডিভোর্স পেয়েছিলে তখন তোমার কষ্ট হয়েছিল তোমার অপূর্ণতার জন্য, কিন্তু আমি তো অপূর্ণতা দেখি না, আমি দেখি নতুন সম্ভাবনা। আমরা আমাদের জীবনটাকে আরেকটা নতুন পথে নিয়ে যাব, যেখানে অপূর্ণতা বলে কিছু থাকবে না। এই নিয়েই তো আমাদের আসল যাত্রা শুরু। অর্ণবের গলার স্বর হঠাৎ করেই আরও গভীর হলো। সে ঈশিতার হাতটা আরও শক্ত করে ধরে ফিসফিস করল, আমাদের এই সম্পর্কে নতুন মানে দিতে কালই আমি একটা বড় সিদ্ধান্ত নিতে চলেছি। সেটা জানতে হলে তোমাকে আমার পাশে থাকতে হবে। হাতে হাত রেখে ঈশিতার হৃৎপিণ্ড দ্রুত হলো। তিনি বুঝতে পারছিলেন এই শান্তি শুধুমাত্র শুরু, আসল পরীক্ষা এখনও বাকি। অর্ণব তার ভালোবাসার প্রমাণ দিতে এমন কি বড় সিদ্ধান্ত নিতে চলেছে? তিনি কোনো উত্তর দিতে পারলেন না, শুধু অর্ণবের হাত চেপে ধরলেন। ভোরের আলোয় তাদের সেই নীরব সম্মতি ছিল যেন এক নতুন অজানা পথের অঙ্গীকার। এরপর কি ঘটল? অর্ণবের সেই নতুন পরিকল্পনা কী ছিল, যা তাদের সম্পর্ককে সমাজের কাছে প্রমাণ করার পথে নিয়ে যাবে? সন্তানের অভাব নিয়ে সমাজের চাপ তারা কিভাবে সামলাবে? যদি জানতে চান এই অসাধারণ গল্পের দ্বিতীয় পর্ব, তাহলে দেরি না করে এখনই কমেন্ট বক্সে লিখুন পার্ট 2 চাই বা দ্বিতীয় পর্ব। আপনাদের আগ্রহেই আমাদের এই ভালোবাসার গল্প এগিয়ে যাবে। আজকের গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।